আসসালামু আলাইকুম। আমি আহমেদ জাফর সাদিক, লেকচার অ্যাকাউন্টিং, শ্রীনগর সরকারি কলেজ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার আছে, প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তো বেসিক্যালি এখানে প্লান্ট অ্যাসেটের হচ্ছে স্থায়ী সম্পত্তি, যেহেতু আমাদের তো এইসব সম্পত্তির জন্য আমাদের ডেপ্রিসিয়েশন হয়। তো আমরা আজকে বেসিক্যালি প্লান্ট অ্যাসেট নিয়ে কাজ করব। তো যাই হোক, আমরা ডেপ্রিসিয়েশন হচ্ছে সহজ বাংলা যদি বলতে পারি যে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। তো স্থায়ী সম্পত্তি ব্যবহার করলে আমাদের আস্তে আস্তে সেটা ক্ষতি হয়, এটা এক ধরনের অনগদ লেনদেন। তো সেগুলো নিয়ে একটু আমি আলাপ আলোচনা করব এবং এর বিভিন্ন ধরন আছে যে কিভাবে আমরা অবচয়টা নির্ধারণ করব, যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা নির্ধারণ করার একটা নিয়ম আছে। সেসব নিয়ম নিয়ে আজকে একটা আলাপ আলোচনা করবো এবং একটা জাস্ট বেসিক একটা অঙ্ক দিয়ে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। তা আমরা কোশ্চেনটা পড়ি। শায়ান কোম্পানি পারচেজড এ মিক্সচার মেশিন অফ অন January 1, 2015 for টাকা 25,000. The installation cost is 2,000 টাকা, freighting 1,200 টাকা, and transportation charge is 800 টাকা. The machine is expected to have useful life of 5 years and a residual value of টাকা 2,000. The company engineers estimate that the mixture machine will have useful life of 7,500 hours. It was used in 1,500 hours in 2015, 2,625 hours in 2016, 2,250 hours in 2017, 750 hours in 2018, and 375 hours in 2019. The company's year end is December 31. Compute depreciation expense and carrying value for 2015-2011 using the following 4 methods: straight line method, diminishing, double declining, sum of year, and production hour. আমরা এখানে 4 না দিয়ে, যেহেতু আমি একটু চেঞ্জ করেছি কোশ্চেনটা, 5 মেথড দিয়ে দিলাম। Production hour method. Prepared journal entry to record the depreciation for 2015 to 2019. Prepare machinery account, depreciation account, and accumulated depreciation account of each method. আচ্ছা, কোশ্চেনটা পড়ার সময় আমরা দেখলাম যে একটা মেশিন কেনা হয়েছিল 25,000 টাকা দিয়ে। তার বেসিক কস্ট ছিল, ইনিশিয়াল কস্ট, তার সাথে কিছু কস্ট অ্যাড হবে, যেমন ইনস্টলেশন কস্ট, যেহেতু একটা মিক্সচার মেশিন ইনস্টল করতে হয়, ফ্রেটিং আনা নেওয়ার যে বাবদ, ট্রান্সপোর্টেশন চার্জ, পরিবহন। মেশিন ইজ এক্সপেক্টেড ইউজফুল লাইফ হচ্ছে 5 বছরের, 5 ইয়ার্সের। ভগ্নাবশেষ মূল্য ছিল 2,000 এবং আবার বলেছে যে এই মেশিনটা বেসিক্যালি ইউজ হবে হচ্ছে 7,500 ঘন্টা, 5 বছরে কিন্তু ইউজ হবে এত ঘন্টা। কোন কোন বছরে ঘন্টা হবে সেটা এখানে লেখা আছে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বলেছি ডেপ্রিসিয়েশন ক্যারিং ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে, যে এটা অবচয় সারণী তৈরি করতে বলেছে। এখানে 5টা মেথড, 4টা মেথড ছিল একটা কোশ্চেন, আমি এটাকে 5টা করে দিয়েছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা জার্নাল এবং 3 নম্বর হচ্ছে প্রত্যেকটার মেশিনারি অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে হবে, মানে খতিয়ান করতে হবে। তো বেসিক্যালি এত বড় কোশ্চেন কখনো পরীক্ষায় আসে না, এটা আসলে 5টা কোশ্চেনের সমন্বয় একটা কোশ্চেন আমি দিয়েছি এখানে জাস্ট বোঝানোর জন্য, যেহেতু খুবই বেসিক। যদি খুবই নর্মাল এরকম একটা কোশ্চেন আসে যে কোনো ঝামেলা নাই, একটা ক্রয় করা হয়েছে 5 বছর মেয়াদি, এটার হচ্ছে 5 বছর মেয়াদ থাকবে, এটার খুবই নর্মাল, এখানে কোনো বিক্রয়ের কোনো সমস্যা নাই। যদি খুবই নর্মাল এরকম থাকে তাহলে 2 থেকে 3টা মেথড দেওয়া থাকতে পারে, সর্বোচ্চ 2টা বা 3টা মেথড। তো একটা ম্যাথমেটিক্সের 5টা মেথডে কিভাবে করা যায়
সেটা নিয়ে আসলে আজকে আমি এই কোশ্চেনটা দিয়েছি, যে এই কোশ্চেন দিয়ে আমরা 5টা মেথডই করব, জার্নাল এবং লেজার সহ। তো যাই হোক, আমরা স্ট্রেট লাইনটা আগে দেখি। আগে কিছু যেহেতু ওয়ার্কিংস কিছু আছে আগে শুরু করার আগে, যে আমার যেহেতু মেশিনের মূল্য 25,000, এর সাথে কিছু এক্সট্রা কস্ট আছে, তো টোটাল মিলে আসলে বেসিক্যালি কস্ট অফ মেশিন, এটা হচ্ছে ইনিশিয়াল কস্ট, টোটাল কস্ট অফ মেশিন, এটা মনে লাগবে হচ্ছে অবচয় নির্ধারণের ক্ষেত্রে। তো যেহেতু মেশিনের মূল্য হচ্ছে 29,000 টাকা টোটাল, অনেকে আসলে এখানে 25,000 টাকার সাথে এগুলো যোগ না করে 25,000 টাকা দিয়ে কোশ্চেনটা লিখে ফেলে, আসলে 25,000 টাকা হবে না, যেহেতু এখানে এক্সট্রা আরো কিছু কস্ট, সব কিছু মিলেই হচ্ছে টোটাল কস্ট অফ মেশিন। স্ট্রেট লাইন মেথড যেটা আছে প্রথম, যেটা এ খুবই ইজি, আমরা এটা সবাই জানি এবং সবাই করেছি, যে ক্রয় থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে এস্টিমেটেড, এখানে এস্টিমেটেড লাইফ। তো যাই হোক, আমরা একবার অঙ্কটা করে ফেললাম। তো 5,400 টাকা বের হলো। এখন আমরা 5 বছর একটা সারণী তৈরি করব। এই আমরা একটা সারণী তৈরি করলাম। কারণ সারণী তৈরি করতে গেলে যেটা আমাদের মনে রাখতে হবে, যে অবশ্যই কিন্তু 2,000 টাকা ভগ্নাবশেষ মূল্য কিন্তু অবশ্যই থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে ভালো করে। এখন 29,000 টাকা থেকে আমরা ইয়ারলি ডেপ্রিসিয়েশন যেটা ছিল সেটা আস্তে আস্তে আমি প্রত্যেক বছরে, যেমন 5,000 টাকা, যেহেতু আমরা জানি যে ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর বছর সমান থাকবে 5,400 টাকা করে, তো 5,400 টাকা করে আমি প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন দিয়েছি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ঘরটা হচ্ছে এইটা যোগ হবে, পরেরটার সাথে যোগ হবে, যে আপনি যেমন 5,000 আর 5,400 যোগ করলে 10,800, তার সাথে 5,400 যোগ করলে 16,200। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যে প্রত্যেক বছর বছর ডেপ্রিসিয়েশনে আমার হলো। আমার টোটাল মেশিনের মূল্য কত ছিল? 29,000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হলো? 27,000 টাকা। তার মানে 2,000 টাকা হচ্ছে ক্যারিং ভ্যালু, বা বছর শেষে থাকবে, এটা 5 বছর শেষে, এটাই বেসিক্যালি ভগ্নাবশেষ মূল্য। তো আমরা যদি সারণী ঠিক মতো তৈরি করতে পারি, তাহলে খুবই ইজি হবে হচ্ছে আমাদের বাকি জার্নাল এবং লেজার করা। জার্নাল লেজারে আসলে শেখার কিছুই নাই, এই সারণী থেকে আমাদের বাকিগুলো তৈরি করতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ডেমিনেশিং। ডেমিনেশনের সূত্র আছে, সূত্রটা আমি এখানে দেখলাম। ডেমিনেশিং মেথড মানে ক্রমহ্রাস সমান, স্ট্রেট লাইন হচ্ছে সরলরৈখিক, ডেমিনেশন হচ্ছে ক্রমহ্রাস সমান। ক্রমহ্রাস সমান এই সূত্রটা ইউজ করাটা ভালো। এছাড়াও একটা সূত্র আছে, আমি বলছি আজকে এটা নিয়ে একটু ব্যাপার কথা, সেটা হচ্ছে R/100 1 - n root S/c। আচ্ছা, এখানে H ফর salvage value, C ফর কস্ট, N ফর নাম্বার অফ ইয়ার্স, আর আমরা আর এর মূল্য আর মানে হচ্ছে আমাদের বেসিক্যালি ডেপ্রিসিয়েশন, আর এর ভ্যালুটা বের করলাম। সূত্র এগুলো বের করলে 41.4%। আচ্ছা, এখানে আমরা একটা কমন সূত্র ইউজ করি ডেমিনেশিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে 1/এস্টিমেটেড লাইফ ইন্টু 100। তো 1/এস্টিমেট, একের সাথে যদি এস্টিমেটেড লাইফ 5 যদি দিই আমি, তাহলে ইন্টু 100 দিলে হচ্ছে 40%। 40.40 মানে 40%। তো বেসিক্যালি এই সূত্রটা কেন ইউজ করি আমরা? এই সূত্র ইউজ করার একমাত্র কারণ হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করলে এক্সাক্ট ফিগারটা বের হয়ে আসে। দেখেন, খেয়াল করে দেখবেন যে এই যে 40%, ওইটা কিন্তু 41 এবং 40, তার মানে দুইটা কিন্তু কাছাকাছি, মানে আমার রেজাল্ট ঠিক আছে। কিন্তু 41.4 মানে হচ্ছে আমার এক্সাক্ট রেজাল্টটা বের হয়েছে। তো আমি এটা দিয়ে বেসিক্যালি যে 41% আমি করেছি। তো আপনারা এটা করবেন। তো এখানে হচ্ছে সারণী ঠিক আগের মতো সারণী করতে হবে, তবে ক্রমহ্রাস সমান হচ্ছে ক্রমে ক্রমে হ্রাস হবে। সরলরৈখিক মানে একই রকম ধাপে, কিন্তু ক্রমহ্রাস সমান হচ্ছে ক্রমে ক্রমে হ্রাস। প্রথমটা করলে আমার আসবে 11,890, সেখান থেকে ক্যারিং ভ্যালু 17,000। এই 17,000 টাকার উপরে আপনাকে ধরতে হবে পরের বছরটা, তারপর 9,000-এর উপর, তারপর 4,000-এর উপর, এইভাবে আমাকে আস্তে আস্তে ক্রমে ক্রমে হ্রাস হবে। এটা এই যে ক্রমহ্রাস সমান। আর শেষে এসে যেটা দেখা যায় যে অনেক সময় ফিগারের কিছু পয়েন্টের কারণে মেলে না, তখন কি করতে হবে? এটার সাথে যেটা আমার দেওয়া আছে ক্যারিং ভ্যালু, সেটা তো লিখতেই হবে, সেটা বিয়োগ করে যেটা হবে সেটাই আপনারা এখানে বসিয়ে দিবেন। এটা কিছু না, এটা আসলে অনেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম ডিফারেন্স হতেই পারে। তো সেটা আপনারা এভাবে বসে দেবেন। এটা
মেজর কোনো সমস্যা নাই এবং এটা এভাবে হয়ে থাকে, অ্যাডজাস্টমেন্ট বলা হয় এটাকে। ডাবল ডিক্লাইনিং হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট, যেটা ওই একই রকম স্ট্রেট লাইনের মতো ডেপ্রিসিয়েশন রেট। এটাকে দুই রকম করা যায়, ওয়ান বার একটু বললাম আয়ুষ্কাল ইন্টু 100, বা ডেপ্রিসিয়েশন রেট এটাও করা যায়, ডেপ্রিসিয়েশন টোটাল ডেপ্রিসিয়েবল কস্ট 20%, এর সাথে 2 গুণ করলেই 40। তো বেসিক্যালি ডিমিনিশিং এবং ডবল ডিক্লাইনিং অনেকটা একই রকম, তবে আপনার ডিমিনিশিং এবং ডবল ডিক্লাইনিং একসাথে থাকলে ডিমিনিশিং এর ক্ষেত্রে এই ফর্মুলা এবং ডবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে এই ফর্মুলাটা আপনারা ইউজ করবেন। তো এখানেও একই রকম কথা, ডেপ্রিসিয়েশন 29,000 টাকার উপর, পরে 17,000, পরে 10,000। আমি ওখানে একবারে দেখিয়ে দিয়েছিলাম, এখানে আবার ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছে ওরা। আপনারা ওটাও এভাবে করতে পারেন, যে যেভাবে টাকা দিয়ে এই যে এই শীট সারণীটা আপনারা ঠিক সেম ভাবে এখানে করতে পারবেন, এভাবে করবেন। এই যে এখানে সরি এখানে করবেন, তাহলে আমি যেমন একবারে বের করে দিয়েছি আর ওনারা ভেঙে ভেঙে করে দিয়েছে, একই রকম। শুধু এখানে লেখার সময় খেয়াল রাখবেন ডিমিনিশিং এ 41% লিখবেন, তাহলে এই যে রেজাল্টটা বের হয়ে আসবে। যাই হোক, এখানে 40 একই রকম। সাম অফ ইয়ার ডিজিটটা হচ্ছে একটু সূত্র মেনটেন করতে হবে, কয় বছরের অঙ্ক আপনাকে দেখতে হবে। তো আপনি দেখলেন এটা হচ্ছে 5 বছরের অঙ্ক, 5, 4, 3, 2, 1 উল্টা করে লিখবেন, সাম অফ দ্য ইয়ার ডিজিটটা বের করবেন, ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টটা বের করবেন। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট অবচয়যোগ্য মূল্য, অবশ্যই মনে রাখেন, এটা কিন্তু অবচয়যোগ্য মূল্য বের করতে গেলে টোটাল মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, সূত্রটা লেখার ক্ষেত্রে আপনারা ইউজ করবেন এখানে টোটাল ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কিভাবে বের হবে আমি এখানে দিয়ে দেখিয়ে দিয়েছি, অবশ্যই মাইনাস করে ভগ্নাবশেষ মূল্য। রেস্ট লাইফ ইয়ার্স ইনক্লুডিং কারেন্ট ইয়ার। আমার 5 বছরের অঙ্ক করতে গেলে আমার তো আসলে বেসিক্যালি 5 বছর বলে, রেস্ট লাইফ আর নাই, কারেন্ট ইয়ার কি 5 বছরের জন্য 5 আসছে। আর সাম অফ ইয়ার ডিজিট কত, যে 15। পরেরটা দেখেন, রেস্ট লাইফ কি, পরেরটা কয় বছরের, 16 সাল, মানে কয় বছরের, 16, 17, 18, 19, 4 বছরের। রেস্ট লাইফ 4 বছর, এই যে এইটা। কারেন্ট লাইফ হচ্ছে যেহেতু 4ই আসছে। পরেরটা কি 17, 18, 19 কত হলো, 3, এই 3 আসছে। পরেরটা 18, 19 2, পরেরটা 19 সালে 1। ঠিক এইভাবে আপনারা রেজাল্টটা বের করে নেবেন। ক্যালকুলেশন এটা তো খুবই সোজা, জাস্ট ডেপ্রিসিয়েশন গুলো লিখবেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো যোগ করে দিবেন আর ক্যারিং ভ্যালু বের করে দিবেন, অঙ্ক দেখবেন লাস্টে 2,000 টাকা আসছে। এটা হচ্ছে প্রোডাকশন আওয়ার, অনেকটা সেম হচ্ছে আপনার অনেকটা সাম অফ ইয়ার ডিজিটের মতো। টোটাল ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টের সাথে গুণ করবেন হচ্ছে পার ইয়ার ইউনিট। ওই যে আমার অঙ্কে কিন্তু পার ইয়ার ইউনিট দেওয়া ছিল, সো পার ইয়ার ইউনিটগুলো খেয়াল করবেন, পার ইয়ার ইউনিটগুলো কিভাবে আছে। এই যে বিভিন্ন কত আওয়ার্সের প্রত্যেকটা প্রত্যেকটা বছরের আওয়ার্সের গুলো আপনারা এখানে লিখে দিয়ে আগের মতো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং ক্যারিং ভ্যালু বের করবেন। তো জার্নাল আমি একটা দেখে দিয়েছি, এই একটা সবগুলো জার্নালই সেম, সবগুলোর একটা লেজার সেম, জাস্ট আমি একটা দেখে দিলে বাকিগুলো আপনি এখানে সবই দেওয়া আছে আপনাদের। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, প্রথম জার্নাল আমার আসবে হচ্ছে 15 সালের, আমার যন্ত্রটা কেনা হয়েছিল, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আপনার ইকুইপমেন্ট মেশিনেরও লিখতে পারেন একই কথা, ক্যাশ ডেবিট। পরে হচ্ছে অবচয় ডেপ্রিসিয়েশন। অবশ্যই মনে রাখবেন যে ডেপ্রিসিয়েশন সবসময় বছরের শেষে হয়, হিসাবকাল শেষে হয়। যদি হিসাবকাল যেহেতু এখানে ডিসেম্বরে, তো এটা ডিসেম্বরে হবে হচ্ছে ডেপ্রিসিয়েশন ডেবিট, এখন ডেপ্রিসিয়েশন ক্রেডিট, যে টাকাটা ছিল আমার ডেপ্রিসিয়েশন 5,400। ঠিক এই টাকাকে আমরা কি করব, ট্রান্সফার করব হচ্ছে নেট ইনকামে। আমরা জানি যে কোনো কিছু ট্রান্সফার করতে গেলে জাস্ট উল্টা হয়ে যায় ডেপ্রিসিয়েশন, যেহেতু এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট, এক্সপেন্স অলওয়েজ কি হয় ডেবিট, এখানে এক্সপেন্স হবে ক্রেডিট, আর ইনকাম স্টেটমেন্ট যেটা থাকে ইনকাম স্টেটমেন্ট হবে ডেবিট। প্রত্যেক বছর, তাহলে প্রথম বছরে হলো আমার 3টে জাবেদা, দ্বিতীয় বছর আমার 2টা জাবেদা। কোন 2টা জাবেদা, ওই বছর শেষে একটা হচ্ছে সমন্বিতকরণে জাবেদা, একটা হচ্ছে ক্লোজিং বা সমাপ্তকরণে জাবেদা। প্রত্যেক বছর এরকম শেষ করে যে আমি প্রত্যেক বছর 2টা করে জাবেদা দিয়েছি। আমি একইভাবে প্রত্যেকটাই করেছি, শুধুমাত্র ডেপ্রিসিয়েশন এবং টাকা অ্যামাউন্টটা চেঞ্জ হবে, আর বাকি সব একই রকম। খেয়াল করে দেখেন, একই রকম জার্নাল হচ্ছে এখানে, সব সেম জার্নাল।
সব সেম জার্নাল। তো জার্নালে কি লেখা হয় একই রকম। আমি আপনাকে প্রোডাকশন লাস্টের কি হবে এখানেও দেখি। ইকুইপমেন্ট যাবে না প্রথমটা, পরেরটা ডেপ্রিসিয়েশন, পরেরটা ইনকাম স্টেটমেন্ট মানে সমন্বয় এবং সমাপ্তিকরণ, প্রত্যেক বছর বছর 2 টাকা যাবে। শুধুমাত্র ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট গুলো যেটা লেখা আছে ওই অ্যামাউন্ট গুলো আপনারা বসিয়ে দিবেন। এরপরে আমি একটা ইসে দেখাই আপনাদের। বেসিক্যালি লেজার যেটা আছে স্ট্রেট লাইনের, যে আপনি একটা মেশিন কিনেছিলেন 29,000 টাকা দিয়ে, সেটা রেখে ডেবিট করে লিখবেন। আর প্রত্যেক বছরেরটা কোনো ডেবিট ক্রেডিট না করে শুধু ব্যালেন্সে লিখে দেবেন এবং শেষে দেখাই দিবেন যে আসলে এইটাই হচ্ছে আপনার ব্যালেন্স হচ্ছে বছরের শেষে। এটা এই ছকটা আপনারা বই হয়তো কম পাবেন, তো বর্তমানে আধুনিক এই ছকটা ইউজ করা হচ্ছে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে একই অবস্থা, যে আমরা জানি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে হচ্ছে 2টা জাবেদা আছে প্রত্যেক বছর বছর। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে, শেষ। আপনারা এইভাবে লিখে দিবেন। লিখে দিয়ে দেখেন এটা খেয়াল করেন ডেপ্রিসিয়েশন হচ্ছে এখানে। ডেপ্রিসিয়েশন তাহলে কি হচ্ছে, বেসিক্যালি একবার ব্যালেন্সে যাচ্ছে আর ডেবিট হচ্ছে বা ক্রেডিট হচ্ছে, মানে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখবেন। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা হচ্ছে যেহেতু একটা জাবেদা, যেহেতু ক্রেডিট, ক্রেডিট দেখেন একটা পরে প্রত্যেক বছর এটা যোগ হবে। যে 31 ডিসেম্বরের একটা লিখছেন 16 সালেরটা কিন্তু যোগ হচ্ছে, এই যোগ করছেন, আবার যোগ করছেন, এই যোগ করছেন, প্রত্যেকটা যোগ হয়ে লাস্টে 27,000 টাকা আপনার ব্যালেন্স থাকবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে। প্রত্যেকটা আপনি যাই করেন না কেন প্রত্যেকটা কিন্তু সেম। এই দেখেন আমরা শেষের একটা দেখি তাহলে বুঝবো। একই রকম মেশিনারি অ্যাকাউন্ট, একই রকম, শুধুমাত্র আমরা ফিগারগুলো চেঞ্জ করছি। এই যে একবার ডেবিট ক্রেডিট হচ্ছে 0 হয়ে যাচ্ছে, ডেবিট ক্রেডিট হচ্ছে 0 হয়ে যাচ্ছে। পরেরটা অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন যোগ করবো, প্রথমটা যোগ লিখলাম, পরেরটা জাস্ট যোগ করলে এটা আসছে, পরেরটা যে যোগ করে শুধু যোগ করে করে যোগ করে করে আমাদের কিন্তু লাস্টে 27,000 টাকা হচ্ছে। তো বেসিক্যালি এই হচ্ছে আমার অঙ্ক। আপনারা মনে হয় যতটুকু অঙ্কটা দেখলেন কোশ্চেনে, যে আমরা যদি ঠিকমতো সারণীটা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের আর বাকি কোনো কিছু কিন্তু আর সমস্যা হবে না, সবই একই রকম। শুধুমাত্র আমাদের ডেপ্রিসিয়েশন বা অবচয়ের যে টাকাটা, আমরা যে টাকাটা, আমি আরেকটু দেখালে হয়তো আপনারা একটু বুঝবেন, আরেকটু দেখাই। সেটা হচ্ছে প্রচুর বড় অঙ্ক, তো একসাথে এত বড় অঙ্ক করেছি, কিন্তু আসলে এরকম একটা অঙ্ক আপনাদের আসবে হয়তো। এখানে 5টা দিয়েছি, 2টা আসতে পারে আপনাদের পরীক্ষাতে। ঠিক আছে, দেখেন প্রত্যেক বছর সে অবচয়, যে এই অবচয়গুলোর জন্য আপনাদের নির্ধারণটা ঠিক থাকে। আর এই যে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়, এই 2টা জিনিস যদি আপনারা যদি ঠিক মতো লিখতে পারেন আপনাদের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। এবং রুলসটা মেনটেন করুন, শুধু নিয়মটা ভালো করে একটু ফলো করবেন যে কোনটা কিভাবে আমরা বের করতে পারি। তো আসলে এই ছিল আজকে আমাদের অঙ্ক। তো আপনারা ভালো করে অঙ্কটা দেখবেন এবং ভালো করে অঙ্কটা করার চেষ্টা করবেন। আশা করি বেসিক্যালি এখানে অনেক বড় চ্যাপ্টার যেহেতু এটা, তো এখানে আসলে অঙ্ক কয়েকভাবে আসে। এক হচ্ছে শুধুমাত্র ক্রয় যাবে, যে আমি যেটা করছি নর্মাল বেসিক, বা এমনও আসতে পারে যে আপনি ক্রয় করেছেন কোনো কিছু একটা বছর শেষে বা 2 বছর শেষে বিক্রি করে দিলেন, এরকম একটা অঙ্ক আসতে পারে। তো আসলে আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কই করবো। আজকে একটা বেসিক অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করেছি। আমরা বেসিক্যালি এখানে ন্যাচারাল রিসোর্সের একটা অঙ্ক করবো, একটা গুডউইলের অঙ্ক করব, আর হচ্ছে ডিসপোজালের অঙ্ক করবো, যে বিক্রয় করলে কিরকম হয়। তো বেসিক্যালি আমরা কোশ্চেন যেগুলো ঘেটে দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে এরকম অঙ্ক, খুবই বেসিক একটা অঙ্ক। 2 থেকে 3 রকম নিয়মে অবচয় সারণী করতে বলেছে, জাবেদা করতে বলেছে, খতিয়ান করতে বলেছে, এরকমই। এই অঙ্কটা যদি আপনি ভালো করে করেন
তো 5টা মেথড আপনারা খুব ভালো করে শিখে ফেলতে পারবেন উইথ জার্নাল অ্যান্ড লেজার অ্যান্ড অবভিয়াসলি আপনাদের যে অবচয় যে সারণীটা আছে সব এই 3টা। তো ধন্যবাদ সবাইকে।